আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বার প্রান্তে আমেরিকার ন্যাটো জোট, রাশিয়ার হুঁশিয়ারি। বাইডেনের নির্দেশে সোমালিয়ায় আইএসের শীর্ষ নেতা নিহত। ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিরাপত্তা প্রদান নিহত। যুক্তরাষ্ট্র জার্মানির পর এবার ইউক্রেনকে লেপার্ড দিবে কানাডা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বার প্রান্তে আমেরিকার ন্যাটো জোট, রাশিয়ার হুঁশিয়ারি। আমেরিকার কাণ্ডজ্ঞানহীন নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভাব্য সারা বিশ্বকে বিপর্যয়কর যুদ্ধের দ্বার প্রান্তে এনেছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিইতে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত ম্যাক্সিম বুয়াকেভিচ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করে। রাশিয়ার এক কূটনৈতিক আরো বলেন, ইউক্রেনে চলমান সংঘাতের অব্যাহত সম্প্রসারণ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এবং এই যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হবে না। ম্যাক্সিম বুয়াকেভিচ সুস্পষ্ট বলেন, আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো রেড লাইনের কাছাকাছি পৌঁছেছে। তারা ইউক্রেনকে ডজন ডজন ট্যাঙ্ক দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে পরিস্থিতি অনেক বেশি জটিল হয়েছে। সামরিক সংঘাত বাড়িয়ে তোলার ক্ষেত্রে আমেরিকা এবং তার মিত্রদেরকে সরাসরি দায়ী করেন বুয়াকেভিচ। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা ইউরোপকে রাশিয়ার জনগণের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে, আর এটি হচ্ছে ইউরোপে পূর্ণাঙ্গ মাত্রায় যুদ্ধ শুরুর সোজা পথ। এ ধরনের যুদ্ধ শুরু হলে ইউরোপ মহাদেশের জনগণই ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেন রাশিয়ার কূটনৈতিক। বাইডেনের নির্দেশে সোমালিয়ায় আইএসের শীর্ষ নেতা নিহত। মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযানে সোমালিয়ায় উত্তরাঞ্চলের জঙ্গি গোষ্ঠী আইএসের এক শীর্ষ নেতা নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার জানান, বিল্লাল আল সুদানি আইএসের নেতা। এই অভিযানের বিষয়ে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমতি দেন। 25 জানুয়ারি অপারেশনটি পরিচালনা করা হয়। মার্কিন প্রতিরক্ষা অস্টিন আরো বলেন, আফগানিস্তান সহ পুরো বিশ্বে আইএসের উপস্থিতি বাড়াতে গোষ্ঠীটি কার্যক্রমে অর্থায়নের জন্য দায়ী ছিলেন নিহত আল সুদানি। মার্কিন সামরিক বাহিনীর অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি বাইডেন প্রশাসন, তবে বার্তা সংস্থা রয়টার্সকে একাধিক মার্কিন কর্মকর্তা জানান, অভিযানে আল সুদানির 10 সহযোগী নিহত হয়। 2012 সাল থেকে আল সুদানির উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলার নিরাপত্তা প্রধান নিহত। ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার 27 জানুয়ারি সকাল 8:30টার দিকে এ ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থার ইন্টারফ্যাক্সে জানা গেছে, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হন। তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকায় সন্দেহভাজন একজনকে আটক করেছে তারা। এই ঘটনার পিছনে তার উদ্দেশ্য কি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রধানের বরাদে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি কালাশনিকভ আসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তার প্রধানকে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিও প্রকাশ হয়েছে। দূতাবাস ভবনের ভিতরে একটি দরজার কাঁচ ভাঙা এবং আরো কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। ইরানে কয়েক লাখ আজারবাইজানি লোক বসবাস করে আসছে। যুক্তরাষ্ট্র জার্মানির পর এবার ইউক্রেনকে লেপার্ড 2 দিবে কানাডা।
যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে অত্যাধুনিক 4টি লেপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার 26শে জানুয়ারি এ ঘোষণা দিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা বলেন, এই সহায়তা ইউক্রেনীয় সেনাদের গতি বাড়াবে এবং বেঁচে থাকার সুবিধা দেবে, পাশাপাশি কৌশলগত সুবিধা দেবে। এই ট্যাঙ্ক ইউক্রেনের আরো বেশি অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করবে। এটি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করতে পশ্চিমা মিত্রদের কাছে বারবার উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক চেয়ে আসছিল কিয়েভ। অনেক নাটকীয়তার পর 14টি লেপার্ড 2 ট্যাঙ্ক পাঠাতে রাজি হয় জার্মানি। যুক্তরাষ্ট্র ও জেনেলক্সির সরকারকে 31টি শক্তিশালী আব্রামাস ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে ধারণা করেছে পশ্চিমা বিশ্লেষকরা। ট্যাঙ্ক পাঠানোর তালিকায় এবার যুক্ত হলো কানাডাও। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাঙ্কগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে মোতায়েন করা হবে। শুধু তাই নয়, এসব উন্নত ট্যাঙ্ক এবং এর সরঞ্জাম পরিচালনার জন্য ইউক্রেনীয় সেনাদের সহযোগিতা কিয়েভে কানাডার সশস্ত্র বাহিনীর সদস্যদের পাঠানো হবে। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, প্রতিশত্রু ট্যাঙ্কের সংখ্যা আরো বাড়তে পারে। এসব ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ সহজ কাজ নয়, কিন্তু যুদ্ধে বিজয় অর্জনের জন্য এই ট্যাঙ্ক টিকিয়ে রাখার বিকল্প নেই। ইউক্রেনকে আরো কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ডের সঙ্গে আলোচনা করব আমরা। কানাডা সরকারের এমন সহযোগিতার ঘোষণায় টুইট বার্তায় জাস্টিন ট্রুডো সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, আমাদের বন্ধু এবং সহকর্মী অনিতা আনন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজ এই ঘোষণা করেছেন। আপনাকে এবং প্রধানমন্ত্রীকে জাস্টিন ট্রুডো ও দেশটির জনগণকে ধন্যবাদ। রুশ বাহিনীর হামলা প্রতিহত এসব ট্যাঙ্ক দ্রুত কিয়েভে পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত 10 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার এই ঘটনাটি ওই এলাকায় প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর জেরে ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, শরণার্থী শিবিরটিতে বসে জঙ্গিরা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। তাদের ধরতেই অভিযান চালায় ইসরায়েল। তবে এর সঙ্গে কিছু ঐতিহাসিক বিষয় জড়িত। গত বছর পর্যন্ত সেখানে ইসরায়েলের অভিযান বাড়ছিল এবং নতুন প্রজন্মের সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে প্রায় তাদের সংঘর্ষ হচ্ছিল। অনেকেই 2002 সালের এপ্রিলের পরিস্থিতির সঙ্গে তুলনা করে এটিকে দ্বিতীয় ইস্তিফাদা বা ফিলিস্তিনি আন্দোলন হিসেবে বর্ণনা করেছিলেন। ওই সময় ইসরায়েল একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালায়, যা জেনিনের যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধে অন্তত 52 ফিলিস্তিনি ও 23 ইসরায়েলি সৈন্য মারা যান। এর জেরে ফিলিস্তিনিরা ইসরায়েলের অনেকবার আত্মঘাতী বোমা হামলা চালায়। জেনিন শহরের বড় অংশই তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ফিলিস্তিনিরাও নিজেদের সংগঠিত করার চেষ্টা করে। গত বসন্তে ব্রেক দা ওভেন নামে অপারেশন শুরু করে ইসরায়েল। এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে। কথিত আইএস সমর্থকরা বেশ কিছু ফিলিস্তিনি বন্দুকধারীও মারা যান, যাদের মধ্যে রাদ হামেজও ছিলেন। হাজেম তেল আবিবের একটি বারে 3 জনকে গুলি করে হত্যা করেছিলেন। ফলে জেনিনে আবার আলোচনায় আসে এবং ইসরায়েলের তল্লাশি গ্রেপ্তার অভিযান বেড়ে যায়। তবে পুরো পশ্চিম তীরে মৃত্যুর ঘটনা আরো বেশি। গত বছর সেখানে অন্তত 150 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের অনেকেই কেবল সামরিক গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ছিলেন। কেউ কেউ হয়তো নিরীহ পথচারী ছিলেন। জাতিসংঘ ও কিছু মানবাধিকার সংস্থা বরাবরই ইসরায়েলকে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য অভিযুক্ত করে আসছে। সেখানকার শহরগুলোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসক ক্ষমতা সীমিত হয়ে এসেছে। তারা এরই মধ্যে জেনিন ও নাবলুসের নিয়ন্ত্রণ হারিয়েছে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বর্তমান ফিলিস্তিনি কর্তৃপক্ষ 90-এর অলসে শান্তি প্রক্রিয়া জড়িয়ে থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। আব্বাসের দল ফাতা পার্টির প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে হামাস। এ অবস্থায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করেছে, যার অর্থ হলো
তারাই কিছু আদান প্রদান করেছে। যদিও প্রেসিডেন্ট আব্বাস বলেছেন জেনিনে হামলার কারণে নিরাপত্তার সমন্বয় তারা বন্ধ করে দেবে। মূলত জেনিন ও নাবলুসের নতুন প্রজন্মের যোদ্ধারা মাহমুদ আব্বাসের সরকারকে প্রত্যাখ্যান করেছে। তারা সশস্ত্র হচ্ছে এবং প্রতিষ্ঠিত গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। তারা নিজেদের জেনিন ব্যাটালিয়ন হিসেবে পরিচিত দিচ্ছে, আর নাবলুসে তাদের পরিচিত লায়ন্স ডেন হিসেবে। এসব যোদ্ধা জর্ডান থেকে চোরাচালান হয়ে আসা, না হয় ইসরায়েলি ঘাঁটি থেকে চুরি বা বিক্রি হওয়া অস্ত্র ব্যবহার করছে। ইসরায়েলি সেনাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা এক সাংবাদিক বলেছেন এটা সম্পূর্ণ ভিন্ন অবস্থা। এসব লোক লড়াই করতে চায়, তারা প্রাণ দিতে আগ্রহী। ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা বেসামরিক নাগরিক ও সৈন্যদের উপর হামলা প্রতিহত করেছে। ইসরায়েলি প্রেসিডেন্টের দাবি জিহাদিদের টেরর স্কোয়ার ইসরায়েলের হামলা করতে চাইছে। এর মধ্যেই জেনিনের রক্তক্ষয়ী হামলায় পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।